মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থাও কেজরিওয়ালের মতো। মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য আর্জি করে আর একজনের প্রাণ হারা। যে মুখ্যমন্ত্রী কেমন যেন খ্যাপাটে টাইপের হয়ে যাচ্ছে, জোর আবার পুলিশ সেজেছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, কুণাল ঘোষ বাবু যখন প্রচারে যাচ্ছেন তখন কি গাড়িতে যাচ্ছেন না ভ্যানে যাচ্ছেন? কালো ভ্যানে, মুখ আর মুখোশ। তো মুখোশ সামনে বসে আছে, তো কিছুই জানে না যে বিধায়ক। জামাতের দু চারটে নেতা আসতো দাড়ি টুপি পরে, একদম তেল মাখিয়ে চুরমা লাগিয়ে, মুখ্যমন্ত্রী বলতেন আয় রে ভাই বুকে আয়। যে মুখ্যমন্ত্রী এমনি বললেই কতটা মিথ্যে কথা বলেন, এখন প্রতিজ্ঞা বলে বলছেন, তাহলে মিথ্যে কথার কত বড় ডিগ্রিটা এটাতে লাগাবেন? সুপারলেটিভ ডিগ্রিরও বেশি ডিগ্রি যদি কোনো কিছু থাকে ইংরেজি গ্রামারে, আমার জানা নেই। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার তৈরি করার জন্য তরুণজ্যোতি তিওয়ারির হাত শক্ত করুন, আমাদের বিজেপির হাত শক্ত করুন। প্রখ্যাত অ্যাডভোকেট এবং আমাদের রাজ্যের টিভি প্যানেলিস্ট, অন্যতম টিভি প্যানেলিস্টদের একজন শ্রী তরুণজ্যোতি তিওয়ারি, তার দেয়াল লিখনের শুভ সূচনা এবং তার সাথে আজকে তার যে নির্বাচনী কার্যালয় তার শুভ উদ্বোধন হলো। তাতে আমাদের এখানকার প্রার্থী তরুণজ্যোতি উপস্থিত আছে, আমাদের জেলা সভাপতি চণ্ডী চরণ রায় তিনি উপস্থিত আছেন আমাদের জেলার এই এলাকার সব থেকে পরিচিত নেতা স্বপন রায় চৌধুরী বা সপুদা জামে, যাকে আমরা সবাই চিনি, উপস্থিত আছে বেবিদি সহ অন্যান্য নেতৃত্ব, অনেক নেতৃত্ব এখানে উপস্থিত আছে। দেখুন, আজকে এই বিধানসভায় এমন একজন বিধায়ক আছেন যাকে বিধায়ক হিসেবে কেউ চোখে দেখে না, দেখে অন্য একজনকে, কিন্তু বিধায়ক হচ্ছে এখানে দেবরাজ। সামনে যাকে আপনারা দেখতে পান তিনি বিধায়ক বা বিধায়িকা কেউ নয়। এই দেবরাজ 21-এর পোস্টাল ভায়োলেন্সের, আমাদের কর্মী খুনের মামলার সাথে যুক্ত। বিভিন্ন যে সিন্ডিকেট এই এলাকায় চলে তার মূল পান্ডা হচ্ছে দেবরাজ। চাকরি চুরিতে এর নাম আছে, কোনো কারণে হয়তো এখনো জেলের ভেতরে ঢোকেনি, আগামী দিনে নিশ্চয়ই ঢুকবে, তার প্রতিভা দেখে আমার বিশ্বাস আছে তার উপরে। এক সময় পূর্ণেন্দু বেসুর আত্মসহায়ক ছিলেন, পিএ, সেখান থেকে আজকে এত বড় জায়গায় পৌঁছে গেছেন, কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। বেনামে যে কত কোটির মালিক বলে শেষ করা যাবে না। ইউরোপ ট্যুর থেকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, সেসব তো ব্যক্তিগত জীবন, বেশি কিছু বলতে চায় না। কিন্তু সেই জন্য আমরা মানুষের কাছে আবেদন রাখছি যে স্বচ্ছ ভাবমূর্তির একজন কলকাতা হাইকোর্টের আইনজীবীকে আমাদের পার্টি এখানে প্রার্থী করেছে, আমাদের ভাই তরুণজ্যোতি। সেই এই এলাকারই বাসিন্দা, এই বিধানসভায় তিনি থাকেন, এবং আমরা মানুষের কাছে আবেদন জানাচ্ছি পশ্চিমবঙ্গে বিজেপি সরকার তৈরি করার জন্য তরুণজ্যোতি তিওয়ারির হাত শক্ত করুন, আমাদের বিজেপির হাত শক্ত করুন, এবং তরুণজ্যোতি তিওয়ারিকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভাবে জয়যুক্ত করুন। মুখ্যমন্ত্রী আজকে 10 দফা প্রতিজ্ঞা পত্র প্রকাশ করেছেন, ম্যানিফেস্টো। তাদের 10 দফা প্রতিজ্ঞা, স্বাস্থ্য শিক্ষা ক্ষেত্রে কি কি উন্নয়ন হবে নতুন পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার তৈরি হলে, 10টি প্রতিজ্ঞা নিচ্ছেন মুখ্যমন্ত্রী। দুয়ারে শিক্ষা, দুয়ারে স্বাস্থ্য, দেখুন, দুয়ারে শিক্ষা, দুয়ারে স্বাস্থ্য, এসব অনেক কিছুই লিখছেন, কিন্তু আমরা বিগত বছরগুলোতে দেখেছি দুয়ারে বোমা পৌঁছেছে, দুয়ারে রোহিঙ্গা পৌঁছেছে, দুয়ারে জঙ্গি পৌঁছেছে, এগুলোই দুয়ারে পৌঁছেছে, বাদবাকি কিছু দুয়ারে পড়েনি। দুয়ারে বন্যার জলে পৌঁছেছে, ঘরের ভেতরে পৌঁছে গেছে নৌকো, তো মুখ্যমন্ত্রীর দৌলতে এগুলোই পৌঁছেছে। আর রাজ্যের মানুষ প্রত্যেকেই জানেন যে মুখ্যমন্ত্রী এমনি বললেই কতটা মিথ্যে কথা বলেন, এখন প্রতিজ্ঞা বলে বলছেন, তাহলে মিথ্যে কথার কত বড় ডিগ্রিটা এটাতে লাগাবেন? সুপারলেটিভ ডিগ্রিরও বেশি ডিগ্রি যদি কোনো কিছু থাকে ইংরেজি গ্রামারে, আমার জানা নেই। আমরা সুপারলেটিভ ডিগ্রি হিসেবে অবধি জানতাম বা জানি, তার থেকেও যদি বড় কিছু মিথ্যে কথা বলার কিছু থাকে তাহলে মুখ্যমন্ত্রী এখন সেটাই বলছে। কেন্দ্রীয় সরকার জেলা এই বাংলার উপরে, সেই কারণে এই বাংলায় ঘোষিত প্রেসিডেন্ট রুল করে দিয়েছে। বর্ডার থেকে টাকা বন্দুক ড্রাগ মাফিয়া ঢোকাচ্ছে, প্রায় সব আইএএস আইপিএস চেঞ্জ করছে কেন্দ্র। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী যখন নির্বাচনের আওতায় ছিলেন না, অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট হয়নি, তখন কি পশ্চিমবঙ্গে বোমা, গুলি, ড্রাগস কোনো কিছুর কম ছিল নাকি যে নতুন করে কাউকে ঢোকাতে হবে? সব জায়গায় মাসে 2 মাস অন্তর পর পর, 1 মাস অন্তর পর পর অ্যামোনিয়াম নাইট্রেট থেকে শুরু করে
জিলাটিন স্টিক থেকে শুরু করে বীরভূম জেলাতে, কলকাতায় অ্যামোনিয়াম নাইট্রেট ধরা পড়েছে, বোমের কারখানা ফেটেছে একের পর এক, অবৈধ বাজি কারখানা ফেটেছে, বোম ফেটে তৃণমূলের নেতা মারা গেছে, একের পর এক এই ধরনের ঘটনা ঘটেছে, এনআইএ তদন্ত চলছে। তারপরে মুখ্যমন্ত্রী কোন নির্লজ্জতার সাথে এই ধরনের কথা বলেন, বাংলার মানুষ দেখছেন যে মুখ্যমন্ত্রী কেমন যেন খ্যাপারে টাইপের হয়ে যাচ্ছে। যত নির্বাচন এগিয়ে আসছে, ওই আমাদের পাড়ার খেপি পিসিমার কিছু থাকে আর কি, তাকে একটা কেউ ছোট কথা বললে ঢিল তুলে মারতে যায়। তো মুখ্যমন্ত্রীর অবস্থান সেই দিকে চলে যাচ্ছে এখন। আজও তিনি কমিশনকে বিজেপির তোলাপাখি বলে আক্রমণ করেছেন। দেখুন, ওনারা তো সুপ্রিম কোর্টে গেছেন, তো সুপ্রিম কোর্টে গিয়ে তো কপিল সিব্বলের মতো অনেক তোতা পয়না উনি পুষে রেখেছেন। কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি, তো তাদেরকে দিয়ে সুপ্রিম কোর্টে কথা কও না, বহু কথা কও না, কথা বলে দেখুক তারা। সুপ্রিম কোর্ট তো ওনাদের কথায় সাই দিচ্ছে না, সুপ্রিম কোর্ট তো নির্বাচন কমিশনের কথাকেই সাই দিচ্ছে। অতএব নির্বাচন কমিশন সঠিক রাস্তায় আছে বলে আমার মনে হয়, কারণ সেটা সুপ্রিম কোর্ট বলছে, আমি বলছি না। আর এটা নিয়ে বলছেন যে অ্যাডমিনিস্ট্রেশনের যে 60 লক্ষ, তার মধ্যে 20-22 লাখ সমস্যার সমাধান করতে এত সময় লেগে গেল। দেখুন, এ তো পক্ষান্তরে জাজেদের উপরে প্রশ্ন তুলে দেওয়া। মুখ্যমন্ত্রী যারা জুডিশিয়াল অফিসার আছেন তাদের কর্মদক্ষতার উপরে প্রশ্ন তুলছে। এক্ষেত্রে আমার আর কি বলার আছে, কোর্টই বলবে, মহামান্য আদালত বলবে। মহামান্য আদালতের প্রধান বিচারপতির উচিত কগনিজেন্স নেওয়া। যে রাজ্য সরকার এই 15 বছরে একবার ঠিক করে এসএসসি করতে পারলো না, সে অন্যের আবার চালুন দেখে সূচর ফুটো, সেই হয়েছে অবস্থা। যারা কোনো কাজটা ঠিক মতো করতে পারে না, এই 15 বছরে একটা শিল্প আনতে পারেনি, একটা শিল্পপতিকে দিয়ে কোনো শিল্প স্থাপন করতে পারেনি, সেই মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলছে। সুগন্ধরা, আজকে বিজেপি দপ্তরে বেশ কিছু কর্মী সমর্থক প্রার্থী পছন্দ না হওয়ায় বিক্ষোভ চলছে সল্টলেকের বিজেপি মোশাবাদ, বেলেঘাটা, কুলপি, এই বিধানসভা এলাকার তারা বিক্ষোভ দেখাচ্ছেন। একেবারে দেখুন, এটা অত্যন্ত স্বাভাবিক, কারণ বিজেপি এবার ক্ষমতায় আসবে। তো ক্ষমতায় এলে সবার ইচ্ছে হয় যে আমি বিধায়ক হব, আমারও ইচ্ছে হবে, ওনারও ইচ্ছে হবে, ওনারও ইচ্ছে হবে, ওনারও ইচ্ছে হবে। পাবে তো একজন, যে পেয়েছে একজন পেয়েছে, আমরা তো পাবো না, কেউ আমরা পাইনি। তো সেই জন্য অনেক সময় মনে দুঃখ কষ্ট হয়, আমরা এগুলো কথা বলে সমস্ত কিছু মিটিয়ে নেব। হাওড়ায় রামনবমী শোভাযাত্রায় অবশেষে অনুমতি, এবং গত বছর সিঙ্গেল বেঞ্চের যে শর্ত ছিল সেই শর্ত মেনেই 500 লোক জমায়েত করা যাবে, অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না, এই সমস্ত শর্ত সাপেক্ষে অনুমতি দিল রামনবমী হাওড়ায়। এখন আজকে এটা অত্যন্ত দুর্ভাগ্যের যে পশ্চিমবঙ্গের মতো জায়গায় যে মাটিটা তৈরি হয়েছিল বাঙালি হিন্দুর হোমল্যান্ড বলে 1947 সালে, আজকে সেখানে বাঙালি হিন্দুকে রামনবমী পালন করতে গিয়ে আদালতে শরণাপন্ন হতে হচ্ছে। আমি আপমর বাঙালি জনসাধারণকে, পশ্চিমবঙ্গ ব্যাপী যারা আছেন তাদেরকে ভাবতে বলবো কেন এটা হচ্ছে এবং এর প্রতিকার কি। এর একমাত্র প্রতিকার হচ্ছে বিজেপি। বিজেপি এলে পরে রামনবমীর মিছিলে ঢিল যাদের পড়বে, ঢিল পড়া বন্ধ হয়ে যাবে। যাদের বাড়ি থেকে ঢিল পড়বে তাদের বাড়ি তারপরে 7 দিনের মধ্যে রাস্তা থাকবে না। আমার আরজিকর এই মুহূর্তে শিরোনামে লিফটের মধ্যে আরজিকর হাসপাতাল মারা গেছে একজন যুবক, তার স্ত্রী এবং ছেলের চিকিৎসার জন্য। আজকে সরকারি অরাজকতার আরেকটি নিদর্শন, সেটা কিন্তু একদম স্পষ্ট হয়ে গেল। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার কি অবস্থা, আরেকজন মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য আরজি করে আরেকজনের প্রাণ হারানো। আপনি যে অভিযোগ করলেন যে এখানে বিধায়ককে দেখা যায় না, বিধায়িকাকে দেখা যায় না, কিন্তু ওরা বলছে যে একবার ঘুরে আসতে পুরো বিধানসভাটা, তাহলেই বুঝতে পারবেন 24 ঘন্টা দেখা যায় কি দেখা যায় না। এটার ব্যাপারে কি বলবেন? দেখুন, এখানে বিধায়িকা নয় তো, এখানে তো দেবরাজ সব, মুখ আর মুখোশ। তো মুখোশ সামনে বসে আছে, ও তো কিছুই জানে না যে বিধায়িকা। তোলাবাজি কে করবে, কোথা থেকে টাকা তোলা হবে, সমস্ত কিছু দেবরাজ করে। কিন্তু সাপ্লিমেন্টারি তালিকা বারবার পিছিয়ে যাচ্ছে। 25,34,000 এখনো পর্যন্ত বিবেচনাধীন ভোটারের নথি নিষ্পত্তি হয়েছে। 35 লক্ষের ভবিষ্যৎ কি তারা কি আদৌ ভোট দিতে পারবেন? বারবার যেভাবে পেছাচ্ছে। দেখুন, এটা নির্বাচন কমিশন এবং তার সাথে মহামান্য আদালতের বিষয়। যেহেতু ম্যাটার সাবজুডিস, প্রধান বিচারপতির দেখরেখে কলকাতা হাইকোর্টের জুডিশিয়াল অফিসাররা পুরো ব্যাপারটি দেখরেখ করছে। আমার মনে হয় না কোনো রাজনীতিবিদেরই এই বিষয়ে বেশি কিছু বলা।
উচিত হবে। ধন্যবাদ। গত বিধানসভায় শ্রমিক ভট্টাচার্য একটা অভিযোগ করেছিলেন যে বাগুইআটি এবং কক্সবাজার অঞ্চলে সব থেকে বড় সমস্যা হচ্ছে জলস্তর নেমে যাওয়া। একই অভিযোগ দিয়ে এবারেও আমাদের প্রার্থী রাখছেন বা আমরা একই অভিযোগ করছি। আমাদের প্রার্থী এই বিধানসভার একটি বড় চার্জশিট, এখানে চার্জশিট পেশ হয়েছিল এর আগে, কিন্তু তার সাথে সাথে এবার আমরা বিস্তৃত চার্জশিট আমাদের প্রার্থী সেগুলো মানুষের কাছে নিয়ে যাবে যে এই এলাকার সমস্যা কি, সমস্ত সমস্যা তোলাবাজি থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় তোলাবাজি চলে এই বিধানসভা। জলস্তর নেমে যাওয়া একটা বিরাট বড় সমস্যা। আগামী দিনে কলকাতা সহ সংলগ্ন অঞ্চল এটা ফেস করতে চলেছে। এই প্রত্যেকটি বিষয় আমাদের বিধানসভার চার্জশিটে থাকবে। আগামী দিনে যে বৃহত্তর চার্জশিট হবে বা আমাদের প্রার্থীর মুখ থেকে আপনারা যে চার্জশিটটা পাবেন, এবং তার সাথে বিজেপি এলে কি হবে সেই বিষয়ে আমরা বলব। মিঠুয়াকে বলছেন উচ্চ থেকে বোনা সব নেতা বাংলায় বসে থাকবে, এত মিঠুয়া লোক এলে খাওয়াবো কি, আমার তো ভয় গ্যাস নিয়ে। গ্যাস পুড়িয়ে যাচ্ছে, বাইরের লোক এসে সব গ্যাস, আপনার এরপরে গ্যাসের সংকট, বাইরে থেকে এত লোক আসছে, বিজেপি ঢোকাচ্ছে, এবার তো গ্যাসের সংকট আরো বাড়বে। এবার মাননীয় মুখ্যমন্ত্রীকে বলুন যে আমাদের সংস্কৃতিতে বাইরে থেকে যদি কেউ এসেও থাকে, আমার জানা নেই কে বাইরে থেকে এসছে, তো আমাদের সংস্কৃতিতে বাইরে থেকে কেউ এলে তাকে আমরা অতিথি বলি, অতিথি দেবো ভব। কিন্তু সমস্যা কি, মুখ্যমন্ত্রী এটা বলতে পারেন না, কারণ যারা বাইরে থেকে আসছেন তারা ভারতপন্থী। এটা যদি বাংলাদেশ থেকে রোহিঙ্গা আসতো, জামাতের দু চারটে নেতা আসতো দাড়ি টুপি পরে একদম তেল মাখিয়ে চুরমা লাগিয়ে, মুখ্যমন্ত্রী বলতেন আয় রে ভাই বুকে আয়, মুখ্যমন্ত্রী বুকে দিয়ে আগলাতেন তাদেরকে। তখন মুখ্যমন্ত্রীর গ্যাসের চিন্তা হতো না, চালের চিন্তা হতো না, বোমারও চিনতে হতো না। বোমারও চিন্তা তিনি করতেন না, তিনি বারুদ বোমা সব সাপ্লাই করতেন, গ্যাস সহ জিলেটিন স্টিকও দিয়ে দিতেন। বাবা ওরাও নির্বাচন কমিশনের সমালোচনা করে ওমর আব্দুল্লাহ, কেজরিওয়াল তারা পোস্ট করছেন, তারা বলছেন যে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এইভাবে ভোটারদের নাম বাদ দিয়ে প্রশাসনকে কাজে লাগিয়ে দিল্লিতেও জিতেছে বিজেপি। উল্টো দিকে ওমর আব্দুল্লাহ বলছেন ঝড়ের থেকে আধিকারিকদের বদলি করা হচ্ছে, অবিজেপি রাজ্যেই এমনটা হচ্ছে। দেখুন, অবিজেপি রাজ্য কেরলেও আছে, সেখানে তো হচ্ছে না। আমি পাল্টা যুক্তি দিয়ে বলছি, অবিজেপি রাজ্যে যেখানে ভোট হচ্ছে সেখানে সব জায়গায় এরকম হচ্ছে না। পশ্চিমবঙ্গে হিংসা হয় ভোটে, পশ্চিমবঙ্গে আধিকারিকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকর বাকরের মতো কাজ করে, সেই জন্য এদের পরিবর্তন অত্যন্ত আবশ্যক। আর এই দুজনের ব্যথা তো আপনারা জানেন। বলেছিলেন এনারা, আব্দুল্লাহ সাহেব বলেছিলেন এবং তার সঙ্গী সাথীরা বলেছিল যে কাশ্মীরে 370 ধারা বাতিল হলে পতাকা তোলা, ভারতের পতাকা তোলার লোক পাওয়া যাবে না। 370 ধারাও বাতিল হয়ে গেছে। স্বয়ং রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী গিয়ে তিরঙ্গা সেখানে ওঠাচ্ছে। বুকে তো ব্যথা হবেই। কেজরিওয়াল তিনি শীষমহল বানিয়েছিলেন দিল্লিতে, তার শীষমহল এই মুহূর্তে ধ্বংস হয়ে গেছে। সেখানে বিজেপির সরকার, বিজেপি রেখা গুপ্তা অত্যন্ত ভালো সরকার চালাচ্ছে। তো কেজরিওয়ালের দুঃখ তো আছে, তো ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝি বিজেপিকে হারাতে পারবেন, সেই জন্য এরা পাশে দাঁড়াচ্ছেন। এদের অবস্থা যেরকম হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থাও কেজরিওয়ালের মতো হবে। প্রার্থী হয়েছেন কুণাল ঘোষ, তিনি আবার অভিনয় করছেন একটি সিনেমায়, পুলিশের অভিনয় করছেন, সেই পুলিশের পোশাক পরে কমিশনকে কটাক্ষ করছেন। চোর আবার পুলিশ সেজেছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, কুণাল ঘোষ বাবু যখন প্রচারে যাচ্ছেন তখন কি গাড়িতে যাচ্ছেন না ভ্যানে যাচ্ছেন, কালো ভ্যানে?